দর্শক শুভেচ্ছা নিন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আজকের আলোচনায় দর্শক আজকে আমাদের সঙ্গে যোগ দেবেন একজন বিশিষ্ট অতিথি, যিনি জীবন্ত কিংবদন্তি, যিনি আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রথম দিন থেকেই। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ১৯৭১ সালের মার্চের ২৫-২৬ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছেন। তো সেই সময়ের সাক্ষী, যার চোখের সামনে সকল ঘটনা ঘটেছে, যিনি প্রথম বিদ্রোহের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, সেই বিখ্যাত জীবন্ত কিংবদন্তি কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন। ডক্টর অলি আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যারা আমাদের কথা শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ১৯৭১ সালের ২৫শে মার্চের সেই উত্তাল সময়টায় চট্টগ্রামে ছিলেন, ক্যাপ্টেন হিসেবে দায়িত্বরত ছিলেন। মেজর জিয়াউর রহমানের একদম ঘনিষ্ঠ সহচর হিসেবে আপনি তার সাথে ছিলেন। তো আমরা সে প্রসঙ্গে যাওয়ার আগে শুনতে চাই যে সাম্প্রতিক সময়ে ৭ই মার্চে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মন্তব্য করেছেন, একটি ভাষণ দিয়েছেন। আমরা সেখান থেকে একটু শুনতে চাই। পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করবে, এটা সবাই জানতো। তো সেই দিন যারা চট্টগ্রামে ব্যারিকেড দিচ্ছিল ২৫শে মার্চ, তাদের উপরে যারা গুলি চালিয়েছিল তার মধ্যে জিয়াউর রহমান একজন। অবৈধ ক্ষমতায় বসে দল গঠন করেছে, সেই দলের নেতারা ৭ই মার্চের ভাষণের ভাষা বুঝবে না, মর্ম বুঝবে না, এটা তো খুব স্বাভাবিক। তো জনাব অলি আহমেদ বীর বিক্রম, আপনি কি মনে করেন এই বক্তব্যটা আপনি কিভাবে দেখেন? এই যে ২৫শে মার্চের যে বক্তব্যটিতে যে অভিযোগটি আসলো, সম্পূর্ণ নতুন একটি অভিযোগ, স্বাধীনতার ৫০ বছরের মাথায় এই যে অভিযোগ, কিভাবে দেখেন আপনি? প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে আমি হতবাক হয়েছি, বিস্মিত হয়েছি, তবে আশ্চর্য হইনি। সশস্ত্র বাহিনীর যে সমস্ত অফিসার বা অন্যান্য পদবীর সৈন্যরা নিজের জীবনের কথা চিন্তা না করে, পরিবারের কথা চিন্তা না করে, সবাইকে বিপদের মুখে রেখে যুদ্ধ অংশগ্রহণ করে বীরত্বের সাথে যুদ্ধ করেছে। অনেকে মৃত্যুবরণ করেছে। সৌভাগ্য হলো আমরা জীবিত স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে এখনো বেঁচে আছি। বিশেষ করে যারা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছে, রিফিউজি ক্যাম্পে ছিল না। ইদানিং দেখছি অনেকেই খেতাব পাচ্ছে যারা রিফিউজি ক্যাম্পের দায়িত্বে ছিল, তারা সশস্ত্র বিদ্রোহ করে, সশস্ত্র যুদ্ধে যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের সম্বন্ধে অনেক মন্তব্য আমরা শুনেছি। এটা খুবই দুঃখজনক। আমি অনুরোধ করব, লাঠিসোঁটা নিয়ে কখনো কোনো দেশ স্বাধীন হয় নাই। সশস্ত্র বাহিনীর যে সমস্ত সদস্যরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, তাদেরকে সম্মান করে কথা বলা উচিত। ২৫, ২৬, ২৭ তারিখ সম্বন্ধে বক্তব্য এসেছে। জিয়াউর রহমান এবং আমরা কি করেছি এই দিনগুলিতে, সেই তথ্যগুলি আমি দিতে চাই। কারণ এই তথ্যগুলি বিকৃত করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন তাকে মুক্তিযোদ্ধারা বলেছে। এই মুক্তিযোদ্ধারা কি রিফিউজি ক্যাম্পের মুক্তিযুদ্ধ ছিল, না আমাদের নেতৃত্বে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ হয়েছে, সে সম্বন্ধে আমি অবগত নই। তবে এই ধরনের বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার চেষ্টা করেছে। যে বা যারা পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রীর ক্ষতি করার জন্য এই পরামর্শগুলি দিয়েছে। ২৫ তারিখ সকালে আমি যখন প্যারেড গ্রাউন্ডে যাই, আশ্চর্য হয়ে যায় যে মাঠে কেউ ছিল না। বর্ডার ঘাটে আসলাম,
এসে ওয়াটার গার্ডের যারা দায়িত্ব ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম, সকালে ফিজিক্যাল ট্রেনিং হওয়ার কথা, পুরো ব্যাটালিয়ন এখানে একত্রিত থাকার কথা, অধিনায়ক সহ অধিনায়ক জিয়াউর রহমান এবং অন্যান্য অফিসারদের উপস্থিতি অবশ্যই আশা করা হয়েছিল। তখন তারা বলল যে সবাই শহর রেলওয়ে ক্রসিং এর উপরে যে ট্রেনটা আছে ওই ট্রেনটা সরানোর জন্য প্যারেড গ্রাউন্ডের থেকে তারা ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে। জি, আপনি আমাকে একটু স্পেসিফিক বলেন যে 25 তারিখে আসলে কি হয়েছিল, কি গণহত্যা, কি গুলি, কি ব্যারিকেড? সেটাই বলে যাচ্ছি। জি 25 তারিখ অষ্টম বেঙ্গলের সকল পদের সদস্যরা ট্রেনটা সরানোর জন্য কাজে নিয়োজিত ছিল। ওখানে অধিনায়ক পাঞ্জাবি লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়া স্বয়ং উপস্থিত ছিলেন। অন্যান্য পাঞ্জাবি অফিসাররা 3 জন তারা উপস্থিত ছিল। কিন্তু আমাদের সদস্যরা এই ট্রেনটা সরাতে চাইলেন। মনে প্রাণে তারা চেয়েছিল ট্রেনটা যেন একই জায়গায় থাকে। প্রায় 4টা পর্যন্ত ট্রেন সরানো হয়নি। সকাল 8টা থেকে শুরু হলো, বিকেল বেলা পর্যন্ত ট্রেন সরানো হয়নি। পরে সেনানিবাস থেকে আর্মড কোরের সদস্যরা এসে তারা এই ট্রেনটা সরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করে এবং ট্রেনটা সরে যায়। এটা ছিল 25 তারিখ সারাদিন আমাদের কর্মকাণ্ড। অষ্টম বেঙ্গল রেজিমেন্ট বা জিয়াউর রহমানকে অন্য কোনো কাজে বা আমাদেরকে কাকেও অন্য কোনো কাজে পাঠানো হয় নাই। চট্টগ্রামে 4 জন নিহত হয়েছিল, সেটা হলো মার্চ মাসের 2 তারিখ। 20 বেলুচ রেজিমেন্টের সদস্যরা বাঙালিদের নিহত করেছিল, হত্যা করেছিল। কিন্তু অষ্টম বেঙ্গল রেজিমেন্ট বা জিয়াউর রহমান আমরা যারা ছিলাম আমরা কোনো জায়গায় বিরোধীতে ছিলাম না। 25 তারিখ রাত্রে আমি সর্বপ্রথম বিদ্রোহ করি। জিয়াউর রহমান সাহেব উনি আসলেন, উনি সোয়াব জাহাজ খালাস করার জন্য উনাকে পাঠানো হচ্ছিল। তখনও পর্যন্ত সিদ্ধান্ত ছিল না যে আমরা বিদ্রোহ করব। ইতিপূর্বে আমরা বঙ্গবন্ধুকে 2 বার বলেছিলাম আমরা বিদ্রোহ করতে চাই, বঙ্গবন্ধু অনুমতি দেয় নাই। সুতরাং তখনও পর্যন্ত যে বিদ্রোহ করব তার কোনো পরিকল্পনা ছিল না। যখন আমি বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীর সদস্য তাদেরকে গ্রেফতার করলাম, জিয়াউর রহমান সাহেবকে সংবাদ দিলাম, তিনি ফিরে আসলেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, একাধিকবার এটার উপরে বক্তব্য হয়েছে। জিয়াউর রহমান ফিরে আসলেন, তার সাথে ছিল নেভির 11 জন সদস্য। তিনি তাদেরকে গ্রেফতার করলেন এবং সকলের সামনে হাত উঁচু করে বললেন, এই মুহূর্ত থেকে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি। বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে এবং আমরা যুদ্ধ চালিয়ে যাব। সকলকে নিজের জীবন বাজি রেখে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান করেন। অতঃপর রাত্রে 12টার পরে আমরা চট্টগ্রাম শহর থেকে বেরিয়ে চট্টগ্রাম শহরের উপকূলে বোয়ালখালী নামক স্থানে সরলডাঙ্গা পাহাড়ে অবস্থান গ্রহণ করি। অবস্থান গ্রহণ করার পর জিয়াউর রহমান সবাইকে বললেন, আপনারা উজু করে আসেন। সবাই উজু করে আসলো এবং তিনি সবাইকে শপথ বাক্য পাঠ করালেন। সে শপথটা ছিল, আমি নিজের জীবনের বাজি রেখে নিজের জীবন দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করব, বাংলাদেশকে স্বাধীন করব এবং বাংলাদেশের যে সরকার গঠিত হবে সেই সরকারের প্রতি অনুগত থাকব। 26 তারিখ সারাদিন
আমরা করলডাঙ্গা পাহাড়ে ছিলাম এবং 8ম বেঙ্গল রেজিমেন্টকে 6 ভাগে বিভক্ত করা হলো। তৎকালীন মেজর শওকতের নেতৃত্বে একদল চট্টগ্রাম বন্দরের দায়িত্ব দেওয়া হলো। ক্যাপ্টেন হারুন আহমদ, যিনি বিডিআর এর সদস্য ছিল তৎকালীন, তাকে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর দায়িত্ব দেওয়া হলো। লেফটেন্যান্ট শমশের মুবিনকে মেডিকেল কলেজ এলাকার দায়িত্ব দেওয়া হলো। ক্যাপ্টেন খালেদুজ্জামানকে চকবাজার এলাকার দায়িত্ব দেওয়া হলো। ক্যাপ্টেন সাদেককে দায়িত্ব দেওয়া হলো মিরসরাইতে। মিরসরাইতে তার দায়িত্ব ছিল কুমিল্লা থেকে যদি কোনো সেনাবাহিনীর সদস্য আছে তাদেরকে যেন শহরে ঢুকতে দেওয়া না হয়। এত ভাগে বিভক্ত করার উদ্দেশ্য ছিল পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা যেন একসাথে এক জায়গায় এসে আমাদের উপর আক্রমণ করতে না পারে। সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যে 6 ভাগে বিভক্ত করে সমগ্র চট্টগ্রাম শহরে আমরা যুদ্ধ শুরু করি। এটা হলো 27 তারিখ সারাদিন। 26 তারিখ সন্ধ্যা থেকেই সবাই শহরে ঢুকা শুরু করেছিল। 27 তারিখ সন্ধ্যায় জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্রে আসেন এবং তিনি বললেন, I, Major Zia, under the blessing of Bangabandhu Sheikh Mujibur Rahman, declare myself as a provisional head of the state. I urge all the foreign countries to give recognition and ask all the regiments, all the Bengal regiments, police, PDR, students, laborers, people of all sphere to participate in the war. অর্থাৎ তিনি বিদেশিদেরকে আমাদের এই যুদ্ধকে রিকগনিশন দেওয়ার জন্য আবেদন করলেন। বিডিআর, পুলিশ, বেঙ্গল রেজিমেন্ট, ছাত্র, শ্রমিক, জনতা, সর্বস্তরের জনগণকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আহ্বান করলেন। মূলত তার এই আহ্বানটা ছিল জাতির জন্য একটি দিক নির্দেশনা। জাতি তখনও জানতো না কে কোথায় আছে এবং কি করতে হবে। আওয়ামী লীগের কোন সদস্যরা মাঠে ছিল না তখন। সুতরাং জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম অপবাদ দিয়ে সশস্ত্র বাহিনীকে খাটো করাটা মোটেই যুক্তিযুক্ত নয়। কর্নেল অলি আহমেদ, প্রধানমন্ত্রী বলছেন যে চট্টগ্রামে যারা মুক্তিযোদ্ধা তারাই বিষয়টি জানেন, দেশে বিদেশে অনেক মুক্তিযোদ্ধা এই বিষয়টি জানেন, কিন্তু আপনার সঙ্গে আপনি সাক্ষী হিসেবে, যে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আপনি যা বললেন তা তো তার এই বক্তব্য থেকে অনেক দূরে। তো চট্টগ্রামে কি কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, যে যারা ব্যারিকেড দিয়েছিল? 2nd মার্চ ইসবেলুর রেজিমেন্ট পাহাড়তলির একটা জায়গায় হত্যাকাণ্ড ঘটেছিল। 4 জন বা 2 জন নিহত হয়েছিল। বরং আমরাই বাঙালিদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। জিয়াউর রহমান যে দায়িত্ব ছিল পথে থেকে ব্যারিকেড সরানোর জন্য, আমরা যখন ব্যারিকেড সরাইছি সাথে সাথে বলে দিয়েছি এটা আবার লাগাই দাও। শুধু বেঙ্গল রেজিমেন্ট আসা যাওয়ার পথে তোমরা বাধা সৃষ্টি করো না, কারণ আমরা তোমাদের হয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছি। যারা ব্যারিকেড দিয়েছিল তাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। জিয়াউর রহমান বা 8ম বেঙ্গল রেজিমেন্ট বাঙালিদেরকে হত্যা করার জন্য কোনো জায়গায় যায় নাই, কোনো কর্মকাণ্ড পরিচালনা করে নাই, এবং জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে মোটেও জড়িত না। তিনি হত্যা করেছে পাঞ্জাবিদেরকে, বাঙালিদেরকে না। আমার মনে হয় এখানে বলার সময় পাঞ্জাবির জায়গায় বাঙালি শব্দটা ভুলেই প্রতিস্থাপিত হয়েছে। তো আমরা যারা আসলে অনেক ইতিহাস বই পড়েছি, আমরা তো কিছু দেখি নাই, তো আমরা একটু কনফিউজড যে হঠাৎ করে 50 বছরের মাথায় এসে একটি নতুন ইতিহাস আমরা শুনছি।
এবং আপনি শুনেছেন যে শেখ হাসিনা আরো বলেছেন যে সে সময় আওয়ামী লীগের নেতারা সেনাবাহিনীর কাউকে দিয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করালে ভালো হয়, এরকম একটি সিদ্ধান্ত নেন এবং তারা মেজর রফিককে বলেন যে আপনি একটু ঘোষণাটি পাঠ করে দেন। কিন্তু মেজর রফিক তখন অ্যাম্বুশ করে বসেছিলেন, তিনি সরলে পাকিস্তানিরা এলাকা দখল নেবে। তখন জিয়াউর রহমানকে ধরে আনা হয় ঘোষণা পাঠের জন্য, কোট আনকোট, আমি তার বক্তব্য থেকে বললাম। আপনি যদি জিয়াউররহমানকে কেউ ধরে আনে নাই, আমরা নিজেই গিয়েছি এবং রেডিও স্টেশনে যারা লোক ছিল তাদেরকে আমরা গ্রেফতার করেছিলাম। তারা নজরবন্দি ছিল। রফিকের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। রফিক যেখানে ছিল সে জায়গায় সামরিক বাহিনীর কোনো সদস্য ছিল না। রফিক ছিল চট্টগ্রাম শহরের দক্ষিণ এলাকায়, আর সামরিক বাহিনীর সদস্যরা ছিল, পাকিস্তান সামরিক বাহিনীর সদস্যরা ছিল চট্টগ্রামের উত্তর অংশে, আমরা ছিলাম মধ্যভাগে। সুতরাং এই তথ্যগুলি সত্য না। তথ্যগুলি বিকৃত করে জাতিকে বিভিন্ন দিকে তাদের দৃষ্টি নিবন্ধন করার চেষ্টা চলছে। সরকারের দুর্বলতা ঢাকার জন্য অনেক কর্মকাণ্ড ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, কিন্তু শেষ পর্যন্ত এগুলি টিকবে না। আল্লাহ সত্য, আল্লাহ নবী সত্য, কোরআন সত্য, মিথ্যা কথা যারা বলে এর পরিণাম কিন্তু ভালো হয় না। দিতে হবে। যারাই মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা জীবনের ঝুঁকি নিয়েছে, তাদেরকে সম্মান করতে হবে। অসম্মান করার অধিকার কারো নেই। জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় বঙ্গবন্ধুকে হেয় করে বা বঙ্গবন্ধু সম্বন্ধে কোনো মন্তব্য করে নাই। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী যখন ভারতবর্ষে আশ্রিত ছিল, তিনি তাকে বাংলাদেশে ফিরে আনার ব্যাপারে ডক্টর কামাল সাহেব সহ ৩-৪ জন বঙ্গভবনে গিয়েছিল। আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম জিয়াউর রহমানের সাথে। জিয়াউর রহমানের কাছে অনুমতি নিতে গিয়েছিল শেখ হাসিনা ওয়াজেদকে বাংলাদেশে আনা যায় কিনা। তিনি বলেছিলেন অবশ্যই। তিনি হলেন আমাদের নেতার কন্যা, তাকে বাংলাদেশে অবশ্যই আনবেন এবং তাকে দেখাশোনা করার জন্য যা যা প্রয়োজন আমরা সেটা করব। জিয়াউর রহমান বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতি সম্মানশীল ছিল, কখনো অসম্মান করে কোনো কথা বলে নাই। আমরা আশা করব জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের পরিবার নিয়ে কোনো অসম্মানজনক কথাবার্তা যেন কেউ না বলেন। আরো একটা কথা স্মরণ রাখতে হবে, আমরা অনেকে মুক্তিযুদ্ধ করেছি, আমাদের পরিবার পাকিস্তানিরা আমাদের পরিবারকে গ্রেফতার করে নাই, কিন্তু বেগম জিয়া এবং তার 2 শিশু গ্রেফতার হয়েছিল এবং মানবতার জীবন যাপন করেছিল দীর্ঘ 9 মাস। অথচ অন্য কারো পরিবার, অন্য কোনো আওয়ামী লীগের নেতার পরিবার এইভাবে পাকিস্তানিদের হাতে বন্দী হয় নাই। এবং আমি যদি প্রসঙ্গক্রমে বলি যে সে সময় তো শেখ হাসিনা ঢাকাতেই ছিলেন এবং হলি ফ্যামিলি হাসপাতালে তার প্রথম সন্তানের জন্ম দেন তিনি, এবং পুরোটাই তো পাকিস্তানিদের তত্ত্বাবধানেই খুব সুনিপুণ এবং সুসম্পন্ন হয়েছিল। আপনি তো এটা জানেন এই ইতিহাস। আমি যেহেতু যুদ্ধে লিপ্ত ছিলাম, পাকিস্তানের বিরুদ্ধে কার বাচ্চা হয়েছে বা কার হয় নাই সে খবর রাখার কোনো সুযোগ ছিল না। তো কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, আপনারা যে কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে গেলেন, এটা কার সিদ্ধান্তে গেলেন? লোকাল কোন আওয়ামী লীগের কোন পরামর্শ ছিল? লোকাল কোন আওয়ামী লীগের নেতাদের তারা কোন অ্যাভেলেবল ছিল না, তারা সবাই পলাই ছিল। লোকাল কোন আওয়ামী লীগের সদস্যরা মাঠে ছিল না। ছাত্রলীগের ছেলেরা ছিল, যুবলীগের কিছু কিছু ছেলে ছিল, শ্রমিক লীগের কিছু কিছু লোক ছিল, বড় বড় নেতারা সবাই পলাই ছিল। বড় বড় নেতাদের সবাইকে আমরা ঘরে ঘরে গিয়া মেজর শওকতকে 25 তারিখ রাত্রে সবার ঘরে পাঠিয়ে তাদেরকে আমরা বলেছি 8ম বেঙ্গল রেজিমেন্ট তৎকালীন মেজর জিয়ার নেতৃত্বে বিদ্রোহ করেছে,
আপনারা আসেন আমাদের সাথে মিলে এই যুদ্ধে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের কোন নেতা কোন ফ্রন্টে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। যদি যুদ্ধে অংশগ্রহণ করত, তারাও আমাদের মতো বীর বিক্রম, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম বা বীর প্রতীক খেতাব পেত। আওয়ামী লীগের কোন সদস্য যুদ্ধ করার জন্য কোন খেতাব পায় নাই। তারা অনেকে রিফিউজি ক্যাম্পে ছিল এবং বঙ্গবন্ধু তো নিজেই বলেছিলেন এটা একটা চাকার দল। আর নিজের দলকে তো তিনি চাকার দল বলেছিলেন, আমরা তো বলি নাই। এবং বর্তমান প্রধানমন্ত্রীর পিতা বঙ্গবন্ধুর চামড়া নিয়ে ডুগডুগি বানাবে, এটা তো আমরা বলি নাই। এটা তো আওয়ামী লীগের যারা বর্তমানে 14 দলে আছে এই সদস্যরাই বলছিল। যাদেরকে তিনি মন্ত্রী বানিয়েছিলেন তারাই বলছিল শেখ মুজিবের চামড়া নিয়ে আমরা ডুগডুগি বানাবো। আমরা কোন অসম্মানজনক কথা কখনো বলি নাই। সামরিক বাহিনীর যারা সদস্যরা আছে তারা ট্রেনিং প্রাপ্ত, 2 বছর ট্রেনিং দিতে হয়, তো ভালো লেখাপড়া করতে হয়। জি, তারা অনেক অন্য কিছু করে অপমানজনক কোনো বক্তব্য রাখা থেকে সবসময় নিজকে বিরত রাখে। জি, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা কেন বেতার কেন্দ্রের দিকে গেলেন, অর্থাৎ এই পরিকল্পনাটা কেন নিলেন আপনারা? আমরা 8ম বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করার পরে সিদ্ধান্ত নিলাম যে টেলিফোনে কাজ করছে না, অন্যান্য বেঙ্গল রেজিমেন্টের সাথে যোগাযোগ করা সম্ভব ছিল না। 4র্থ বেঙ্গল রেজিমেন্ট ছিল ব্রাহ্মণবাড়িয়ায়, 1ম বেঙ্গল রেজিমেন্ট ছিল যশোরে, 2nd বেঙ্গল রেজিমেন্ট ছিল যাদবপুরে, 3rd বেঙ্গল রেজিমেন্ট ছিল সাইদপুরে। সুতরাং তাদেরকে এই সংবাদটা পৌঁছানো খুবই জরুরি ছিল এবং তৎকালীন বিডিআর এর সদস্যদেরকে অবগত করানো জরুরি ছিল। বাংলাদেশের সব থানাতে যে সমস্ত পুলিশেরা ছিল তাদেরকে জানানো জরুরি ছিল। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের জনগণকে বলা যে বেঙ্গল রেজিমেন্টের লোকেরা বিদ্রোহ করেছে তোমাদের পক্ষ হয়ে। এই সংবাদটা জানানোর জন্য অন্য কোনো মাধ্যম ছিল না। রেডিও স্টেশনের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট ছাড়া এই যুদ্ধ কখনো সংগঠিত হতো না পাকিস্তানের বিরুদ্ধে। অনেকে হয়তো ঘরে বসে মারা যেত। জিয়াউর রহমানের এই ঘোষণার কারণে বড় বড় নেতারা আগরতলা পলাইয়ে যাওয়ার জন্য সুযোগ পেয়েছিল, আসামে পলাইয়ে যাওয়ার জন্য সুযোগ পেয়েছিল, মেঘালয়ে পলাইয়ে যাওয়ার জন্য সুযোগ পেয়েছিল। অন্যতা হয়তো ঘরেই মারা যেত। জি, কর্নেল অলি আহমেদ, আমরা এই ওনার বক্তব্যের আরেকটা অংশ আছে, সেই অংশটি আমরা একটু শুনতে চাই। বোঝেনি, সেটা আমাদের দেশেরই। তখন ছাত্রলীগের নেতা সিরাজুল আলম খান তখন বলছেন, লিডার আপনি কি বললেন, সব মানুষ হতাশ হয়ে চলে যাচ্ছে। সে সময় শুনে এই কথা বলছে, বলার সাথে সাথে আমি বললাম আপনারা এরকম মিথ্যে কথা বলছেন কেন? আপনারা তো মাঠ থেকে অনেক আগেই চলে আসছে, আপনারা মাঠের অবস্থা তাহলে জানেন না। অর্থাৎ অর্থাৎ শেখ হাসিনা বলতে চাচ্ছিলেন যে ৭ই মার্চের ভাষণ নিয়ে অনেকে অনেক কথা বলে। সিরাজুল আলম খানের কথা বলছেন যে তিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি বলেছেন যে আপনার কথায় তো মানুষ হতাশ, আপনি তো সরাসরি স্বাধীনতার কোনো কথা বললেন না। এবং পাশাপাশি আমি আপনাকে আগে যে বক্তব্যটি শুনিয়েছি, আপনি যদি সেখানে দেখেন, হানাদার বাহিনী আক্রমণ করবে এটা সবাই জানতো। তো সেই দিন যারা চট্টগ্রামে ব্যারিকেড দিচ্ছিল 25, অর্থাৎ অর্থাৎ পাকিস্তানি বাহিনী আক্রমণ করবে এটা সবাই জানতো। তো পাকিস্তানি বাহিনী আক্রমণ করবে এটা যদি সবাই জানতো, আপনারা যারা মাঠে ছিলেন, আর্মিতে ছিলেন, আপনাদের কাছে কি নির্দেশনা ছিল? 1 নাম্বার প্রশ্ন। আপনি নিজে বলছিলেন যে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে আপনারা 2 বার বিদ্রোহের কথা জানিয়েছিলেন, তিনি আপনাদেরকে করতে দেননি। এবং তৃতীয়ত, এই যে সিরাজুল আলম খান সাহেবের যে প্রসঙ্গটি আসলো এখানে, সেই প্রসঙ্গ সব মিলিয়ে আপনার একটি বক্তব্য আমি শুনতে চাচ্ছি। আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসেছিলাম বঙ্গবন্ধু সরোয়ার উদ্যানে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন এবং আমরা অস্ত্র হাতে নিয়ে পাঞ্জাবিদের উপর ঝাঁপিয়ে পড়ব।
আমরা খুবই বিস্মিত হয়েছিলাম বঙ্গবন্ধুর ভাষণ শুনে। তিনি লাঠি সোটা নিয়ে সবাইকে প্রস্তুত হতে বললেন, অস্ত্র হাতে নিয়ে প্রস্তুত হতে বললেন না, যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন না। লাঠি নিয়ে দাঙ্গা করা যায়, লাঠি নিয়ে পাকিস্তানের মতো একদল সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা যায় না। লাঠি খেলা আর যুদ্ধ ভিন্ন জিনিস। আমরাও বিস্মিত হয়েছিলাম। আমরা আশা করেছিলাম বঙ্গবন্ধু সরোয়ার যুদ্ধ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন এবং আমরা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব। তখন যদি আমরা যুদ্ধে লিপ্ত হতাম, এত হতাহত হতো না। কারণ পাকিস্তানের সংখ্যা তখনও 25 তারিখে যত হয়েছিল তার অর্ধেক ছিল। তো শেখ হাসিনা যেমনটি বলছিলেন যে 25-এ মানে একটা হামলা হবে এটি সবাই জানতো, কিন্তু সে জাতীয় কোনো নির্দেশনা কি আপনাদের কাছে ছিল? আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। আপনারা যদি তাজউদ্দিন সাহেবের মেয়ের বইটা পড়েন এবং সশস্ত্র বাহিনীর সেকেন্ড ইন কমান্ড খন্দকার এয়ার ভাইস মার্শাল খন্দকার সাহেবের বইগুলি পড়েন, তাহলে পরিষ্কার ভাবে বুঝবেন বঙ্গবন্ধু কি চেয়েছিল। আমি সে সম্বন্ধে মন্তব্য করতে চাই না। আমারটা বই না, আমারটা হলো থিসিস, অর্থাৎ 5 বছর লেখাপড়া করে বিলেতে এই থিসিসের কপিটা বই আকারে আমি ছাপিয়েছি। কেউ যদি ভুল করে, এটা একটা বই, বইটা আপনি যা ইচ্ছে লিখতে পারেন। ইংল্যান্ডের মতো জায়গায় থিসিস করে অক্সফোর্ড গ্রুপ থেকে নিজের ইচ্ছা মতো কোনো কিছু লেখার অবকাশ নেই। এটা থিসিসের কপি। তো আবার থিসিসের আপনি যদি সামারাইজ করেন 3 লাইনে, আপনি কি সামারি দাঁড়াবে সেটি? আপনার গবেষণার মূল সাবস্টেন্সটা কি একটু দর্শকদের বলেন। সশস্ত্র বাহিনী যুদ্ধে লিপ্ত না হলে, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করলে আদৌ বাংলাদেশ স্বাধীন হতো না। পাকিস্তানিরা সবকিছু দমন করে নিত। আমাদের বিদ্রোহের কারণে তারা বিপদে পড়ে গিয়েছিল। কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, আপনি মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এআর খন্দকারের কথা বলেছেন। তিনি অবশ্য তার বইটি প্রত্যাহার করে নিয়েছেন বাজার থেকে, এবং তার স্ত্রী এই প্রেস কনফারেন্সে সাংবাদিকদেরকে বলেছেন যে এই বই লেখার কারণে তাদের উপর দিয়ে কি গেছে। এআর খন্দকার সাহেব অনেকটা বদ্ধ উন্মাদের মতো হয়ে গিয়েছিলেন, এতটা মানসিক চাপ দেয়া হচ্ছিল তার উপরে। তো আমরা বইয়ের বিষয়বস্তু কি সে সম্পর্কে এই আলোচনায় যেতে চাই না, আমরা এটি নিয়ে পরে কথা বলবো। তো আমি আপনার কাছে জানতে চাই, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন বীর বিক্রম, আপনি জীবন বাজি রেখে একেবারে বিদ্রোহের প্রথম দিন থেকে আপনি রণাঙ্গনে ছিলেন, বিদ্রোহের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আপনি ছিলেন, সাহসিকতার সঙ্গে ছিলেন আপনি বীর বিক্রম। তো এই যে 50 বছরের বাংলাদেশের আপনার মূল্যায়ন কি? এই যে গত 12 বছর বাংলাদেশে যা হচ্ছে, এই যে এখন ধুমধামের সঙ্গে 50 বছরে উদযাপিত হবে, আপনার বিশ্লেষণটা কি? আপনি যদি বিশ্লেষণ করেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সমগ্র জাতি লক্ষ্য করেছে, সমগ্র পৃথিবী জানে, গত কয়েক মাস যাবৎ সরকারের বিরুদ্ধে অনেকগুলি তথ্য বেরিয়ে আসছে। জনগণের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ করার জন্য সরকার এই ধরনের কৌশল অবলম্বন করছে। কখনো জিয়া রহমান সম্বন্ধে বলছে, কখনো খেতাব কেড়ে নেবে বলছে, কখনো অন্যরকম কথা বলছে। এরকম বলতে থাকবে যতদিন পর্যন্ত ক্ষমতা থেকে বের না হয়। তো জিয়াউর রহমানের প্রতি এত আক্রোশ কেন? মাথার কাছে তো কেউ ঢেলে দেন, আমরা তো দিল ছোড়ে। জিয়া রহমান যেহেতু স্বাধীনতা ঘোষণা করেছে, অনেকের এটা সহ্য হচ্ছে না। জিয়া রহমান যেহেতু দেশে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল খন্দকার মোশতাকের কারণে, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদের কারণে বাংলাদেশ বিপদগ্রস্ত হয়েছিল, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেনাবাহিনীতে অনেকগুলি কু হয়েছিল। জিয়াউর রহমান দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসে, সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসে।
সুতরাং জিয়াউর রহমানের যে অবদান সেটাকে সম্মান করা উচিত সমগ্র জাতির, এবং তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া উচিত 1 নম্বর ব্যক্তি হিসেবে। জি, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, অনেক বিষয়ই আসলে আমরা একটু কনফিউজড, এবং 50 বছরের মাথায় এসে ইতিহাসের এই যে নতুন নতুন যে তথ্যগুলো আবিষ্কৃত হচ্ছে, বা নতুন নতুন যে তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। তবে আপনার যে বক্তব্য, সেই বক্তব্যে আপনার প্রত্যক্ষদর্শীর যে ভাষ্য, তাতে আমরা বুঝতে পারছি যে সাম্প্রতিক সময়ে যে কথাটি বলা হয়েছে সেটি সর্বৈব মিথ্যা, এবং ইতিহাসের সঙ্গে এর কোনো যোগসূত্র নাই। আমি তো বলেছি, প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করার জন্য, প্রধানমন্ত্রীকে জনগণের সামনে বিতর্কিত করার জন্য, অথবা জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য এই ধরনের বক্তব্যগুলি আসছে। এটা প্রথম না, এর আগেও আসছে কয়েকবার বক্তব্য বিভিন্ন ধরনের। জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেবে, এটা নিয়ে কয়েকদিন চলেছে। এখন জিয়াউর রহমানকে হত্যাকারী বানাচ্ছে। এগুলি চলতে থাকবে। এই সরকার ক্ষমতায় না দেওয়া পর্যন্ত এই ধরনের বিভ্রান্তিমূলক খবর ছড়াবে, কিন্তু জনগণ জানে সত্য কোনটা, মিথ্যা কোনটা। মিথ্যা কথা বলাটা মহাপাপ আমরা জানি, তারপরেও আমরা বলে যাচ্ছি অহরহ। আমরা লোভে পড়েছি, কারণ আল্লাহকে ভয় করি না, আল্লাহ নবীকে ভয় করি না, কোরআনকে ভয় করি না, পথটাই সবচেয়ে বড় মনে করি। তবে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, ইতিহাসের একটি সত্য বিষয় নিয়ে দেশের প্রধানমন্ত্রী যদি কথা বলতে যদি বিভ্রান্ত হন, বা তাকে যদি কেউ ওইভাবে বিভ্রান্ত করতে পারে, তাহলে এই দেশের ভবিষ্যৎ বা এই জাতির ভবিষ্যৎ যে কত ভয়াবহ হতে পারে সেটি আমরা অনুমান করতেই পারি। আমি জানি আপনি দেশে আছেন, বাংলাদেশের থেকে মন খুলে কথা বলাটাও অনেকটা ঝুঁকিপূর্ণ। তারপরে একজন বীর মুক্তিযোদ্ধা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, এবং যারা আমাদের বক্তব্য শুনেছে তাদেরকে সালাম জানাই। আল্লাহ সবার মঙ্গল করুক। সত্য কথা যেন আমরা বলি, আল্লাহ আল্লাহ রসুলের পথে যেন আমরা নিজকে পরিচালিত করি, এটাই আশা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি আমাদেরকে নিকট ভবিষ্যতে আবারও আপনার সময় পাবো, আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আপনারা শুনছিলেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, যিনি জিয়াউর রহমানের নেতৃত্বে সর্বপ্রথম বিদ্রোহের অন্যতম একজন সৈনিক, যিনি বীর বিক্রমে যুদ্ধ করেছেন, যিনি চট্টগ্রামের পরিস্থিতি খুব কাছে থেকে দেখেছেন 1971 সালের 25, 26, 27 মার্চ। তিনি যুক্ত ছিলেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার প্রক্রিয়ার সঙ্গে, যেটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল। তো আপনারা তার বক্তব্য, দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য সব মিলিয়ে আপনারাই বুঝতে পারবেন যে কোনটি সত্য, কোনটি মিথ্যা, কেন, কোন প্রসঙ্গে, কি জন্য এই জাতীয় অবান্তর ইতিহাসের সৃষ্টি করা হচ্ছে নতুন নতুন ভাবে স্বাধীনতার 50 বছরের পরে, বা স্বাধীনতার 50 বছরের মাথায়। দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে একটি জরিপ করেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, জরিপ করেছিলাম যে শেখ হাসিনা বলেছেন চট্টগ্রামে 25 ও 26 মার্চ 1971 হত্যাকাণ্ড চালায় মেজর জিয়া। আপনি কি হাসিনার এই বক্তব্য সমর্থন করেন? 14 ঘন্টা আগে দেয়া এই জরিপ বা ভোটিং, এই ভোটিং এ 12,000 মানুষ অংশ নিয়েছেন, এবং শতকরা 96% মানুষ বলেছেন যে তারা শেখ হাসিনার এই বক্তব্যকে সমর্থন করেন না। শতকরা 4 ভাগ মানুষ বলেছেন তারা এই বক্তব্যকে সমর্থন করেন। এবং আমরা যদি দেখি যে এখানে 295টি কমেন্টস করেছেন যারা এই ভোটে অংশ নিয়েছেন, তাদের মধ্যে অনেকেই মন্তব্য করেছেন, এবং একজন বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এখন ডিজিটাল মামলা হয় না, জাগো বাঙালি জাগো, মাদার অফ মাফিয়া নিপাত যাক, দেশের মানুষ মুক্তি পাক। একজন বলেছেন মাদার অফ মাফিয়া যেভাবে অপপ্রচার ছড়াচ্ছে তার নামে কেন
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে না। একজন লিখেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে শেখ পরিবার এই রাম রাজত্ব পেত কোথা থেকে? আমি জাস্ট কয়েকটি মানুষের মনোভাব বোঝার জন্য কয়েকটি মন্তব্য একটু পড়ে দিচ্ছি। একজন লিখেছেন, এই ইতিহাস কবে রচিত হলো আগে তো শুনলাম না, মনে হয় মুজিব কোটধারী কেউ স্বপ্নে এসে বলে গিয়েছেন। আপনারা বুঝতে পারছেন যে সাধারণ মানুষের যে মতামত, যে প্রতিক্রিয়া, তাতে একটি বিষয় স্পষ্ট, যে এত মানুষের যে অংশগ্রহণ, এত অল্প সময়ের যে জরিপ, তাতেই বিষয়টি স্পষ্ট যে সাধারণ মানুষ এই জাতীয় বক্তব্য গ্রহণ করছেন না। দর্শক ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।